আজও রেকর্ড গরম, নিজের রেকর্ড নিজেই ভাঙছে গরম। সেই পল ভোল্টার, সের্গেই বুবকার মতো যিনি নিজের রেকর্ড নিজেই ভাঙতেন, গরম ঠিক সেইভাবেই ধাপে ধাপে রেকর্ড ভাঙছে। চট করে একবার দেখিয়ে দিই আজ দুপুরে কলকাতার কোথায় কত গরম ছিল। দেখুন, পার্ক সার্কাস আমরা রেকর্ড করেছি বিকেল 4টে, সে সময় টেম্পারেচার ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 4টে ধর্মতলায়, বিকেল 4টে 42। সামান্য কিছু বাস চলছে, নিতান্তই প্রয়োজন না পড়লে কেউ বাড়ি থেকে বেরোচ্ছেন না। সেন্ট্রাল অ্যাভিনিউ যে সময় রাস্তায় গাড়ি পুরোপুরি গাড়িতে ভর্তি থাকে, সেই সময় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদিও আজ ছুটির দিন, কিন্তু তারপরেও খুব দরকার ছাড়া মানুষ বেরোচ্ছেন না। রবীন্দ্র সদন আরও এক ব্যস্ততম রাস্তা শহরের। শ্যামবাজার, পাঁচ মাথার মোড়। কতদিন চলবে এই দহন জ্বালা, কি অবস্থা জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? আগামী কতদিন এই পরিস্থিতি চলবে? টানা এতদিনের তাপপ্রবাহের স্পেল কলকাতায় এর আগে দেখেছে বলে তো মনে পড়ছে না। একদমই টানা স্পেল অবশ্যই সেটা রেকর্ড। এবং গরম যে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা, তারও রেকর্ড 70 বছরের রেকর্ড। তবে মে মাস পড়ে গেছে, আর মে মাসে নতুন রেকর্ড হবে, কারণ মে মাসের তাপমাত্রা একটু বেশিই থাকে। এবং সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এপ্রিল থেকে যে স্পেলটা আসছে, সেই স্পেলটায় তাপমাত্রা আর নতুন করে বাড়ার সম্ভাবনা নেই। এই স্পেলে আগামীকাল পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে চরম তাপপ্রবাহের যে সতর্কবার্তা রয়েছে 5-6 জেলাতে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলির মধ্যে যে চরম তাপপ্রবাহ। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে, তবে তাপপ্রবাহের সঙ্গে দু এক জায়গায় চরম তাপপ্রবাহ হতে পারে, তবে বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ থাকবে। আর এই তাপপ্রবাহ শনিবার পর্যন্ত কন্টিনিউ করবে। আর রবিবারেও বেশ কিছু জেলাতে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকলেও পূর্ব দিকের বেশিরভাগ জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া, অর্থাৎ আরও একটু তাপমাত্রা কমে যাবে। 2 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটা কমবে, কারণ 2 থেকে 3 ডিগ্রি 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কমে যাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং 6-7 তারিখে আরও একটু কমে স্বাভাবিক তাপমাত্রা, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 6-7 ডিগ্রি, কোথাও কোথাও 8-9 ডিগ্রি পর্যন্ত বেশি ছিল। এবং সেই তাপমাত্রাই কমে কমে স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছে যাবে সোম মঙ্গলবার, কারণ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, যে তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত চলবে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর ও মালদাতে। এবং তারপর শুক্রবারের পর থেকে তাপপ্রবাহ আর থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানে গরম এবং এই সপ্তাহটা একটু কষ্ট করলেই বোধহয় একটু স্বস্তি পাওয়া যেতে পারে, অন্তত হাওয়া অফিস তো তাই বলছে। তাপমাত্রা যদি বলা হয়, আগামী মেনলি 2-3 দিন খুব একটা চেঞ্জ হবে না। 4 থেকে 5 তারিখে গিয়ে 2 থেকে 3 ডিগ্রির মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা। মোটামুটি 7 তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা। মেনলি 6 থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 থেকে 4 তারিখেও কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 5 তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে তুলনামূলকভাবে। 2 থেকে 3 তারিখ মেনলি দার্জিলিং, কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি, এই জেলাগুলো 2-1 জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা। 5 তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 6-7 গিয়ে আরও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মানে আজ বুধবার 2 তারিখ, 1 তারিখ, 2, 3, 4, অর্থাৎ এই সপ্তাহের শেষ পর্যন্ত শনিবার পর্যন্ত এই দহন জ্বালা চলবে। কিন্তু তারপর সুখবর রয়েছে। তো এই দহন জ্বালা শহরবাসী সকাল থেকে কিভাবে তারা জরুরি কাজে যাচ্ছেন, রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রৌনক, আজ সকাল থেকে শহরের রাজপথে কলকাতার বিভিন্ন প্রান্তে তুমি দেখেছো মানুষ নিতান্তই নিরুপায় হয়ে রাস্তায় বেরোচ্ছেন। কিভাবে বেরোচ্ছেন, কিভাবে নিজেদের প্রোটেক্ট করছেন? দেখো, যেমন হাওয়া অফিসের তরফ থেকে যে সতর্কবার্তাগুলো অবলম্বন করতে বলা হয়েছিল, যে 12টা থেকে 4টে পর্যন্ত প্রয়োজনীয় কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেরকমই দেখা গেছে। আর শহর কলকাতার রাস্তায় সেরকম অর্থে কিন্তু মানুষের দেখা মেলেনি।
এমনিতেই মে দিবস ছুটি, কিন্তু এছাড়াও এই যে তীব্র গরমে কিন্তু বহু মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন না এবং যাদের দেখা মিলেছে তারাও কিন্তু ছাতা ক্যারি করছেন, এছাড়াও মুখ ঢেকে বেরোচ্ছেন এবং সানগ্লাস পরছেন এবং সঙ্গে করে খনিজ পদার্থ জাতীয় যে তরল অর্থাৎ ওআরএস ওয়াটার এবং নুন চিনির জল সেগুলো কিন্তু ক্যারি করছেন। এবং এখন তোমায় দেখাবো যে 5:15 আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ময়দান চত্বরে। এই সময় কিন্তু এই ময়দান চত্বরে জমজমাট থাকে, কিন্তু আমার পেছনের চিত্রটি দেখছো যে কার্যত রাস্তা এই সময়তেও ফাঁকা, কারণ যে হাওয়া দিচ্ছে সেই হাওয়াও কিন্তু পশ্চিমে উষ্ণ বায়ু, যার জেরে কিন্তু হাওয়াটাও গরম অনুভব করা যাচ্ছে। এক্ষেত্রে যে স্বস্তির নিঃশ্বাস, সেই স্বস্তির নিঃশ্বাস কিন্তু শহরবাসী এখনো নিতে পারছে না। তার জন্য এই সপ্তাহটা কষ্ট করতেই হবে, অন্তত হাওয়া অফিসের কথা যদি মানতে হয় তাহলে মেনে নিতে হবে। শনিবার পর্যন্ত এই অবস্থা চলবে, কিন্তু এই অবস্থাতেও মানুষ বেরোচ্ছেন, কি বলছেন তারা শুনুন। গরম মানে বাসে আসলাম তো মনে হচ্ছে মুখ টুকগুলো পুরো পুড়ে যাচ্ছে, এখন সানগ্লাস লাগালে আর মনে হয় ভালো হবে এরকম পরিস্থিতি। ঠিক এখনো মনে হচ্ছে যে মাস্কটাই পুজো গরমের জন্য মনে হচ্ছে যেন মাস্কটা সঙ্গে সবসময় নিয়ে চলাই ভালো। এরকম প্রোটেকশন নেওয়া আমার পক্ষে সম্ভব, আমি নিয়েছি, কিন্তু কাজ তো মানে না, আসতে হয় তো এসেছি। আছে জল ফল সব নিয়ে আসি, আমি গ্লুকন্ডি জল সব আলাদা করে নিয়ে এসেছি। তো এই অবস্থায় যারা একেবারে জরুরি কাজে বেরোতেই হচ্ছে রাস্তায়, তাদের পাশাপাশি জরুরি পরিষেবার জন্য যারা রাস্তায় বেরোন, তারা আজ কিভাবে কাটালেন, কিভাবে তারা কাটাচ্ছেন, কিভাবে নিজেদের প্রোটেকশন নিচ্ছেন। বিশ্বজিৎ, ট্রাফিক পুলিশ, পুরসভার জরুরি বিভাগের কর্মীরা বা দমকল বিভাগের কর্মীরা যাদের উপায় নেই, জরুরি কাজের জন্য তাদের বেরোতেই হয়, পরিষেবা দেওয়ার জন্য বেরোতেই হয়, স্বাস্থ্যকর্মীরা কিভাবে তারা নিজেদের সামলাচ্ছেন? দেখো, সমস্ত জায়গাতেই জরুরি পরিষেবা দেওয়ার জন্য একেবারেই যারা এই সময়ে এই গরমকে উপেক্ষা করেও তাদেরকে কাজ করতে হচ্ছে। কলকাতা পুরসভায় এরকম 100 দিনের কর্মীরা রয়েছেন যারা রাস্তায় কাজ করেন, যারা সাফাইয়ের কাজ করেন, যারা অন্যান্য এবং চিকিৎসা বিভাগেও কিছু কর্মী রয়েছেন যারা বাড়ি বাড়ি যান। এই রোদের মধ্যেই তাদেরকে যেতে হয়। আর এই জন্যই কলকাতা পুরসভার মেয়র দুটো বার্তা দিয়েছেন, এক নিজেদের কর্মীর জন্য, আর একটা নাগরিকদের জন্য। নিজেদের কর্মী অর্থাৎ কলকাতা পুরসভার কর্মী যাদেরকে এইভাবে বাইরে কাজ করতে হয়, তাদেরকে দুপুরবেলা তাদের যে একেবারে সানলাইটে দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দিয়েছেন, রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন। শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের পরামর্শ নিতে বলেছেন এবং ওআরএস নিয়ে পথ চলতে বলছেন। জল খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং একটানা বেলা 11টা থেকে 4টে পর্যন্ত যে যারা কাজ করেন বাইরে, সেই কাজ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একদম সানলাইটে যারা কাজ করেন অর্থাৎ সাফাই কর্মী থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যারা একটানা কাজ করেন, তাদেরকে সেই কাজ বিরত থাকতে বলেছেন। এবং নাগরিকদের জন্য একটা বার্তা দিয়েছেন, এই স্বাস্থ্যকর্মীরা যারা প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেন, শুধু শহরে নয়, যারা প্রত্যন্ত এলাকায় বিশেষত পশ্চিমের জেলাগুলোয়, তাদের অবস্থা সত্যি খুব খারাপ। পশ্চিমের জেলাগুলোর ছবি দেখাবো বলছিলাম, চট করে দেখাই ঝাড়গ্রামের অবস্থা দেখুন একবার। যারা বেরিয়েছেন, মনে পড়ছে না সেই করোনার কথা? মনে হচ্ছে না করোনার সময় যেভাবে অন্তত মাস্ক না হলো নাকে মুখে কাপড় দিয়ে সবাই বেরোতেন, ঠিক সেইভাবে বেরোতে হচ্ছে। আসানসোল একই রকম ছবি। আসানসোলে রোদ চশমা, ছাতা এবং মাথা থেকে মুখ ঢাকা। বোলপুর কোথায় কত তাপমাত্রা রেকর্ড হয়েছে আমরা সেই মিটারও আপনাদের দেখাচ্ছি। দেখুন, উত্তর 24 পরগনা থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, দক্ষিণে 41 ডিগ্রি এবং মালদা 40 ডিগ্রি। সাধারণত কলকাতায় গরমকালে 37 থেকে 40-এর মধ্যে থাকে তাপমাত্রা, অথচ দেখুন 37 কলকাতায় থাকার কথা আর 37 হলো বাগডোগরায়। সবচেয়ে জরুরি এই সময় নিজেকে সুস্থ রাখতে হবে। কিভাবে সুস্থ থাকবেন? হিট স্ট্রোকের আশঙ্কা থাকে, কিভাবে নিজেকে সামলাবেন, নিজের পরিবারের লোকেদের সামলাবেন, বিশেষজ্ঞরা কি বলছেন শুনুন। কাঠ ফাটা গরম, ঘেমে নিয়ে একসা। চিকিৎসকদের মতে ঘাম বন্ধ হলেই বিপদ, হতে পারে হিট স্ট্রোক, যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে। 25% হিট স্ট্রোক আক্রান্তকে বাঁচানো যায় না। পারদ চড়ছে, বাড়ছে হিট স্ট্রোকের আতঙ্ক। চিকিৎসকদের মতে গরমে শরীর ঠান্ডা করে ঘাম,
ঘাম হলে লিন তাপ হারিয়ে ত্বক ও শরীর ঠান্ডা হয়, কিন্তু প্রবল গরমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার যে প্রক্রিয়া, সেই ঘাম হওয়াটাই বন্ধ হয়ে যায়। এতে শরীরে জলের পরিমাণ কমে এবং লবণের ভারসাম্য নষ্ট হয়। এর জেরেই হিট স্ট্রোক। অনেক ক্ষেত্রেই আক্রান্তকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। গরম বাড়তেই তাই হিট স্ট্রোক নিয়ে গাইডলাইন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে, শরীরের তাপমাত্রা বাড়লেই তা কমাতে তৎপর হতে হবে। জ্বরের ওষুধ খাইয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করলে বিপদ বাড়বে। হিট স্ট্রোকে আক্রান্তকে স্নান করাতে হবে, অন্ততপক্ষে মুখে বা ঘাড়ে ঠান্ডা জল দিতে হবে। প্রথম কাজ হচ্ছে রোদে না গেলেই হয়, গেলেও যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে আসতে হবে। একটানা বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করা যাবে না। মুখে, বগলে, কুচকিতে, গ্রয়েনে, এই সমস্ত জায়গাগুলোতে ঠান্ডা জলে ছিটিয়ে দিলে ভালো উপকার হয়। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। আমাদের আছে তরমুজ, আমাদের আছে শশা, আমাদের আছে পেঁপে, আমাদের বিভিন্ন ধরনের লেবু আছে। হালকা পোশাক পরতে হবে, ঢিলে ঢালা সুতির। পাউডার ব্যবহার মানে শরীরের ঘাম বেরোনোর যে পথ, সে পথটা বন্ধ করে দেয়া। বারবার স্নান করতে হবে। যদি স্নান করা সম্ভব নাও হয়, ঠান্ডা জলে গামছা ভিজিয়ে, তোয়ালে ভিজিয়ে গা হাত পা মুখ মুছে নিতে হবে। তীব্র গরমে তাপপ্রবাহ, এতেই বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কা। শরীর দুর্বল হয়ে যাওয়া, আচমকা খিঁচুনি, জ্ঞান হারানো, মানসিক ভারসাম্য হারানো হিট স্ট্রোকের লক্ষণ। সময় নষ্ট না করে আক্রান্তকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ চিকিৎসকদের। মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। নিজেকে বাঁচাতে হবে যে করেই হোক এই গরমে থেকে, এই তাপপ্রবাহ থেকে। সেই চেষ্টা জীব জন্তুরাও করে যাচ্ছে। এই গরম থেকে মুক্তি পেতে কি করবেন? স্নান। বাগডোগরার একটা ছবি দেখুন, এই দেখুন, নিজের সুরে করে জল নিয়ে নিজের গা ভিজিয়ে যাচ্ছে হাতিও। তাতে যদি কিছুটা হলেও মুক্তি মেলে, এই গরম থেকে কিছুটা হলেও যদি স্বস্তি মেলে। এবং এই গরম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, এই গরম ফ্যাক্টর হয়ে যাচ্ছে ভোটের ক্ষেত্রেও। অন্তত নির্বাচন কমিশনের কাছেও একটা মাথা ব্যথার কারণ। একে তো প্রথম 2 দফায় সারা দেশেই ভোট পার্সেন্টেজ কমেছে, কম ভোট পড়েছে। তৃতীয় দফায় তার উপর বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে হিট ওয়েভ চলছে, গরম বাড়ছে। ভোটাররা বুথে আসবেন তো? ভোটারদের বুথে আনতে কুল কৌশল নির্বাচন কমিশনের। প্রথম দফায় 21 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট হয়। ভোট পড়ে প্রায় 62.37%। দ্বিতীয় দফায় 13 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 88 আসনে ভোট হয়। এক্ষেত্রেও প্রায় 66.71% ভোট পড়ে। আমাদের রাজ্যে প্রথম দফায় 3টি কেন্দ্রে ভোট হয়, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এই 3 কেন্দ্রে গড়ে ভোট পড়ে 81.91%। 2019 সালে ভোট পড়েছিল 84.79%। দ্বিতীয় দফাতেও এ রাজ্যে 3 কেন্দ্রে ভোট হয়, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ। এই 3 কেন্দ্রে এবার গড়ে ভোট পড়ে 76.58%। 2019 সালে যা ছিল 80.62%। অর্থাৎ গতবারের থেকে ভোট পড়ছে কম। এই পরিসংখ্যানই ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। কেন ভোটাররা ভোট দিতে যাচ্ছেন না? অনেকেই বলছেন এর বড় কারণ গরম। এই 2 দফায় দেখা গিয়েছে চড়া রোদের জন্য দুপুরে ভোটের হার কমেছে। উত্তরের ভোটেই যদি এই হাল হয়, তাহলে দক্ষিণবঙ্গে চরম গরমে কি হবে? তাহলে কি দুপুরে ভোট স্থগিত রাখা হবে? কমিশনের ভিতরে এই নিয়েও আলোচনা হচ্ছে। তবে আপাতত হিটকে বিট করতে তৃতীয় দফার আগে সব রাজ্যের সিইও এবং নির্বাচনী আধিকারিকদের বেশ কিছু নির্দেশ নির্বাচন কমিশনের। যেমন, রাজ্যের পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বুথে কুলার বসাতে হবে। বুথের আশপাশে ত্রিপলের শেড দিতে হবে, যাতে ভোটাররা ছায়ায় দাঁড়াতে পারেন। বুথে ওআরএস এবং ঠান্ডা জল রাখতে হবে। আগামী মঙ্গলবার তৃতীয় দফার ভোট। রাজ্যের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় নির্বাচন কমিশনকে কিছুটা স্বস্তি দিতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস। বৃষ্টি হলে কিছুটা জুড়োতে পারে দহন জ্বালা, বাড়তে পারে ভোটের সংখ্যা। তাই কমিশন এখন আকাশের দিকে তাকিয়ে, পাশাপাশি হিটকে বিট করতে বেশ কিছু পদক্ষেপ। নিউজ 18 বাংলা।
ভোট কিভাবে হবে তা নিয়ে নির্বাচন কমিশন যেমন চিন্তায়, ঠিক তেমনই এই গরমেও প্রচার চলছে। আর প্রচার দিতে গিয়ে নেতাদের ভাষণ, অধীর চৌধুরীর বক্তব্য, যে অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে বিতর্ক, অধীর চৌধুরীর বক্তব্যে বিতর্ক, বিকৃত বক্তব্য ছড়ানোর অভিযোগ করেছে কংগ্রেস। বাম ও কংগ্রেসকে ভোটের আর্জি অধীরের, আর সেই বক্তব্যকেই বিকৃত করার অভিযোগ কংগ্রেসের। অধীর চৌধুরীর বক্তব্যে বিতর্ক, বিকৃত বক্তব্য ছড়ানোর অভিযোগ কংগ্রেসের। বাম ও কংগ্রেসকে ভোটের আর্জি অধীরের, সেই বক্তব্যকে বিকৃত করার অভিযোগ কংগ্রেসের। অধীর চৌধুরী জঙ্গিপুরে প্রচারে গিয়ে কি বলেছিলেন শুনবো। কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ের সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই বকুলকে সমর্থন করবেন। মা ও মেয়ের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো বরানগরে। ঠিক কি ঘটেছিল জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। একটু জানতে চাইবো পুলিশ কি বলছে, প্রতিবেশীরা কি বলছেন, কি হয়েছিল? দেখো, বরানগর টিএন চ্যাটার্জি রোড এলাকাতে, সেই এলাকায় দেবলীনা ভৌমিক 22 বছর বয়সী মেয়ে, সে কিন্তু গত 3 দিন আগে তার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর পরে তার মা অর্থাৎ দেবী ভৌমিক তার মেয়েকে কিন্তু সেই মৃত্যুর পরেও কিন্তু 3 দিন ধরে কিন্তু আগলে রেখেছিলেন, এমনটাই যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছেন। এবং এই ঘটনার পরে আজকে সকালবেলা কিন্তু দেবী ভৌমিকের মৃতদেহ ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায় এলাকার যারা আবাসনের বাসিন্দা রয়েছেন তারা। এবং তারপরে বরানগর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ আসে। 2006 সাল থেকে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল এবং তিনি একটি কঠিন রোগে আক্রান্ত ছিলেন এই দেবী ভৌমিক। কি কারণে এই মৃত্যুর পিছনে কি কারণ থাকতে পারে, গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে বরানগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে এই মুহূর্তে ময়নাতদন্ত নিয়ে যাওয়া হয়েছে বরানগর থানার পক্ষ থেকে। ধন্যবাদ। হেডলাইন।